হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কতটা ভালো আছি সেটা আমাদের নিউজ চ্যানেলগুলো বলে দেয়, আমাদের ইউটিউব বলে দেয়, আমাদের ফেসবুক বলে দেয়, আমাদের খবরের কাগজ বলে দেয়, টিভি বলে দেয়, যে কোনো সোশ্যাল মিডিয়া পাবলিক মাধ্যমগুলো সমস্ত বলে দেয়। কেন বলো তো? কারণ আমরা একটুও ভালো নেই। মুখে বলি ভালো আছি ভালো আছি, ভালো আমরা কেউ নেই। কী করে থাকবো? সমাজটা সভ্য হয়েছে কিন্তু অসভ্যতা এখনও যায়নি। আমরা জঙ্গলি জানোয়ার থেকে মানুষ হয়েছি, কিন্তু মনের অন্তরে কোথাও যেন এখনও জঙ্গলি জানোয়ারের প্রবৃত্তিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই তো এত ঝগড়া, তাই তো এত হিংসা, তাই তো এত কটূক্তি, তাই তো লোকের উপর হামলা। হ্যাঁ, তোমরা কি ধরতে পেরেছো আমি কি নিয়ে বলবো? যেটা এখনকার খুবই একটা নির্মম যে ঘটনাটা গোটা ভারতকে হিলিয়ে দিয়ে গেছে। অনেক দিন ধরে অনেক ঘটনাই ঘটিয়েছে, এই ঘটনাই ঘটেছে তার নয়, তবু দিনকে দিন ঘটনাগুলো বাড়ছে, বই কমছে না। কোনো ঘটনার থেকেই আমরা কোনো শিক্ষা পাচ্ছি না, বরং এক একটা ঘটনা ঘটছে আর উপরন্তু মানুষ বলছে আবার ঘটাবো আবার ঘটাবো। শুনতে পাচ্ছি কিন্তু এই স্লোগানগুলো বিভিন্ন লাইভে, বিভিন্ন কমেন্ট সেকশানে, এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। তার মানে কিছু স্তরের মানুষ এখনও তাদের হিংস্রতাটা ত্যাগ করতে পারেনি। লোকের বিপদ, লোকের মৃত্যু, লোকের ক্ষতি দেখলে তাদের ভেতরে মনে হয় সন্তুষ্টি আসে। এই যে একটা বিশাল ঘটনা ঘটে গেল আমাদের কলকাতা শহরে, একটা প্রাণচঞ্চল শহর বলে, কর্মব্যস্ত শহর বলে, সেই শহরের একদম মিডলে বলা যেতে পারে, তাই না? শ্যামবাজারের মতো জায়গা, বেলগাছিয়ার মতো জায়গায়, আরজি করের মতো হসপিটালে এইরকম একটা মর্মান্তিক ডাক্তারের করুণ পরিণতি। আর কি বলবো বলো? এটা আমি বলছি না কোনো মহিলা কোনো পুরুষ নির্বিশেষে, যে কারোর ক্ষেত্রেই হতে পারে। এটা হিংসারই তো একটা পরিচয় আমরা পেলাম। এমনি এমনি তো হয়ে যায়নি, হঠাৎ করে তো হয়নি, বা কি বলবো, এইমাত্র ভাবলাম এইমাত্র ঘটলো সেরম ঘটনাও নয়। এটা কিন্তু অনেকটাই পূর্ব মানে কি বলবো, উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে, সমস্তটাই মনে হচ্ছে। কারণ এইভাবে ওই রকম অবস্থায়, ওই রকম কর্মব্যস্ত হসপিটালে এই রকম ঘটনা হওয়াটা সত্যিকারের ভীষণই আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। যখন দেখি কোনো ডাক্তার যে কিনা মানুষের সেবায় নিয়োজিত, তাদের প্রাণ, কোনো মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে, কোনো মানুষের সেবা করাই তার জীবনের প্রথম এবং শেষ উদ্দেশ্য হয়। কারণ তারা যখন ডিগ্রি পায়, তাদের যখন কনভোকেশন হয়, তখন কিন্তু তাদের একটা শপথ নিতে হয়, শপথ বাক্য পাঠ করতে হয়। তাদের পুরো জীবনটাই মানুষের, সাধারণ মানুষের সেবার জন্য তারা নিয়োজিত করে। তাহলে সেই রকম একজন সমাজ সচেতন মানুষ হিসেবে যাদের আমরা দেখি, ডাক্তারদের, যাদের আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, কারণ ভগবান আমাদের যেমন প্রাণ দেন, তেমনি ডাক্তারও কিন্তু আমাদের রোগমুক্ত করেন, বিরল রোগ থেকে মূল স্রোতে ফিরিয়ে আনেন, চেষ্টা করেন। ভগবানের পরে আমরা তাদেরকে স্থান দিই। তাহলে সেই তাদের উপর হামলা, তাদের উপর বল প্রয়োগ, তাদের উপর রেপ, এটা কি মেনে নেওয়া যেতে পারে? আমরা কোন সমাজে বাস করছি, যে সমাজের জন্য আমরা আমাদের সন্তানদের নিয়োগ করছি তো? তাহলে সেই সমাজ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকে যে মেয়েটি চলে গেল, তার উপর কী অত্যাচার হয়েছে, কী পরিমাণ হয়েছে, কতটা তাকে সহ্য করতে হয়েছে, কতটা নির্মম ছিল সেই কয়েক মিনিটের তার অভিজ্ঞতা, কে বলতে পারে? কে বলতে পারে? তার সারা জীবনের যে এই ত্যাগ, পড়াশুনো করা, মানুষের প্রতি নিয়োগ হওয়া, এই যে ত্যাগ, এই পরিণাম কি এই তার মৃত্যু? এইভাবে মৃত্যু হওয়ার কথা ছিল তার? এরমভাবে তো তার পরিণাম হওয়ার কথা ছিল না। সে তো একটা তরতাজা প্রাণ, সবে শুরু করেছে তার জীবনটা, পড়াশুনো সে চালিয়ে যাচ্ছে, আরও শিখতে চাইছে, আরও জানতে চাইছে, আরও মানুষের কঠিন থেকে কঠিন রোগ নির্ণয়ের জন্য নিজের মন প্রাণ সঁপে দিয়েছে। 1.5 দিন ডিউটি করেছে সে, তারপরে তার মনে হয়েছে এবার তার একটু বিশ্রাম প্রয়োজন। সেটা চিরনিদ্রায় চলে গেল। এর পরেও মানুষ চুপ করে থাকে। কয়েকটা স্লোগান, কিছু বিক্ষোভ, কিছু মিছিল আর কিছু বক্তব্য, ব্যাস হয়ে গেল। তার পরিবারের প্রতি কি করা হলো? পরিবারের প্রতি যাই করা হোক, সে অর্থের বিনিময়ে হোক, তাদের সান্ত্বনা দিয়েই হোক, তাদের পাশে থেকেই হোক, তাদের সন্তানকে কি তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না ফিরিয়ে দেওয়া যাবে? তারা কি এইটাই ডিজার্ভ করেছিল? তাদের শেষ সম্বলটুকু তারা দেশের জন্য ছেড়ে দিয়েছিল। আমি বুঝতে পারি, এই জিনিসটা আমি বুঝতে পারি, কারণ ছোটোবেলা থেকে তো আমরা ছেলে মেয়েদের মানুষ করছি। আমিও কিন্তু এরকম ভাবতাম, তার জন্য আমি বলতে পারছি। আমার খুব শখ ছিল জানো, আমার ছেলে হলে আমি মিলিটারিতে দেবো, আমার মেয়ে হলে
মেয়ে যেটা চায় সেটা তো করবেই, জোর জবরদস্তি করার কিছু ছিল না। কিন্তু ছেলে হলে আমি ভেবেছিলাম যে আমি মিশনে পড়াবো ১ নম্বর, মানে নরেন্দ্রপুর মিশন ইচ্ছা ছিল। দেখো ভাই, ইচ্ছা থাকতেই পারে, চান্স পাবে কি পাবে না সেটা পরের ব্যাপার। তারপরে ভেবেছিলাম ওই ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা ভাবিনি, ছেলে হলে ভেবেছিলাম মিলিটারি যাবে বা আইপিএস হবে বা আইএএস হবে, যা হবে হবে, মানে ইউপিএস পরীক্ষায় বসাবো ভেবেছিলাম। এইসব ইচ্ছা ছিল আমার, কারণ ছেলেদের তো ভীষণই ট্রান্সফারেবল জব হয়, সেই জন্য আমি এরকম ভেবেছিলাম। একটা মেয়ের পক্ষে সেটা হওয়া মুশকিল, বা আমরা সেটাই মনে করি এখনকার দিনে দাঁড়িয়ে, এখনও এটাই মনে করি, যদি ট্রান্সফারেবল জব হয় সেক্ষেত্রে হয়তো আমাদের তার সঙ্গে গিয়ে থাকতে হবে। তা সেই ক্ষেত্রে যখন ও মেডিকেলটা চুজ করে নিল ছোটো থেকে, এটা কিন্তু হুট করে না, ওর ছোটো থেকে ইচ্ছা ছিল। 10 বছর বয়স থেকে ও নিজেকে তৈরি করছিল এই লাইনে আসবে বলে। যাই হোক, তার মানে ভাবো, একটা বাচ্চার স্টুডেন্টের ইচ্ছা, তার সঙ্গে তার ফ্যামিলির সাপোর্ট, সব মিলিয়ে সবটা কিন্তু এর মধ্যে নিয়োজিত হয়। ঠিক আছে, তো সেইভাবেই তো তৈরি হচ্ছিল, সেইভাবেই তো তৈরি হচ্ছে, আমাদেরও কিন্তু হচ্ছে, কোনো না কোনো জায়গায় হচ্ছে, দূরে থেকে হচ্ছে। আমরা কিন্তু ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু সব ছেড়ে বসে আছি শুধু সেই দিনটার অপেক্ষায়, যেদিন সে যোগ্য হয়ে মানুষের কাজেই লাগবে, আমাদের কাজে না। আমরা আমাদের ঘরের মধ্যে রেখে দেবো না, লোকের জন্যই তো ছেড়ে দেবো। কিন্তু তারপর যদি এই রকম পরিণতি বিশেষ বিশেষ ক্ষেত্রে অপেক্ষা করে থাকে, তাহলে কী লাভ? কী লাভ? আমি বলবো না শুধু ডাক্তারদের, সবার ক্ষেত্রেই হতে পারে, এরকম তো সবসময়ই দেখা যাচ্ছে। কিন্তু এসব করে কি মানসিক শান্তি পাওয়া যায়? কাউকে খুন করে, কারোর ক্ষতি করে, তার জীবনটা নষ্ট করে দিয়ে তার ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়, সে তো শেষ হয়ে যাই। তার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়, তার জীবন, তার ইচ্ছা, তার উৎসাহ, তার কাজ, তার দেশের প্রতি আত্মত্যাগ, সমস্তটাই। কিন্তু তার পরিবারের কথা কেউ একবারও ভাবে না। এই পরিবারটা কি আর বেঁচে থাকবে? এই পরিবারটা কি আর কাউকে বিশ্বাস করতে পারবে? না এই পরিবারটা আর জীবনে মাথা তুলে উঁচু হয়ে দাঁড়াতে পারবে? কি পারবে বলো তো? একজনের দোষ বলা হচ্ছে, মোটেও না। যেভাবে সমস্ত রিপোর্ট বেরিয়ে আসছে, পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়ে আসছে, যেইভাবে বিভিন্ন হাড় ভাঙা হয়েছে, যেভাবে রক্তক্ষরণ হয়েছে, যেইভাবে মেয়েটার ক্ষত তৈরি হয়েছে, সেখানে কোনো একজন ব্যক্তির কাজ হতেই পারে না। এখন তো পরিষ্কার ভাই, তুমি যে কোনো ইনভেস্টিগেশন অফিসার দাও না কেন, এটা সাধারণ লোকেরও এখন অনেক চোখ কান খোলা। তারাও বোঝে যে কোন আঘাতের মানে পরিমাণ কতটা হলে কজন লোক সেখানে ইনভলভ থাকতে পারে। বহুজনের কম তো নয়, এটা একজনের কাজ নয়। এবং এটা ক্রমশ এই ঘটনাটা আস্তে আস্তে হয়তোবা রিভিল হবে, হয়তোবা চাপা পড়ে যাবে, হয়তোবা একসময় আমরা এই ঘটনার কথা আবার ভুলে যাব, চাপা পড়ে যাবে বিভিন্ন ফাইলের মতো। কোনো না কোনো ঘটনা আবার ভবিষ্যতে হয়তোবা ঘটবে, তখন এই পুরনো ঘটনাগুলো আবার আমরা মনে করব। এই তো ইতিহাসই তো হয়ে যাবে, আজকের বর্তমান ভবিষ্যতের ইতিহাস হয়ে যাবে, এই তো। কিন্তু আমরা এর থেকে কোনো শিক্ষাই নেব না। যারা দুর্বৃত্ত বলে আমরা বুঝছি বা চিনছি বা জানছি, তারা কিন্তু তাদের সেই সত্তা নিয়েই চলছে, কারণ তারা তো বেঁচে যাচ্ছে, তাদের আছে প্রচুর পাওয়ার, হাতে আছে প্রচুর পয়সা, সেই পাওয়ার দিয়ে, পয়সা দিয়ে তারা অভিযুক্তকে কিনে নিতে পারছে, তাই তো তারা বহাল তবিয়তে বেঁচে আছে। তাদের চুলটাও কেউ ছিঁড়তে পারছে না, নখ বাঁকা করা তো দূরের কথা। কিন্তু এটাই কি সব? এটাই কি সম্ভব? আজ যারা পাওয়ার দেখাচ্ছে, কাল তারা আরও পাওয়ারফুল দ্বারা এইভাবে কষ্ট পাবে না, কে বলতে পারে? কে বলতে পারে তুমি আজকে পাওয়ারফুল, তোমার থেকেও তো পাওয়ারফুল কেউ আসতে পারে। আজ যেদিন তুমি অন্যকে দেখাচ্ছ, কাল সেই দিন তুমি দেখবে না, কে বলতে পারে? কেন এগুলো কেন? কোনো হিংসার থেকেই হয়েছিল আমার তো মনে হয়, ব্যক্তিগত আক্রোশ বা কোনো দ্বন্দ্ব, কোনো ঝগড়া, কোনো মনোমালিন্য, না কোনো ঈর্ষা, কিছু তো আছেই ভাই। শুধুমাত্র রেপ করার জন্য এই ঘটনা ঘটেনি। আমার দৃঢ় বিশ্বাস এর পেছনের মূল ঘটনা, মূল কারণ সম্পূর্ণটাই আলাদা। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে মৃতার বাবা মার কিছু বক্তব্যের থেকে যে মেয়েটি আর আরজি করে যেতে চাইছিল না। বাবা মা জিজ্ঞাসা করেছিলেন কেন, সদুত্তর পাননি। হয়তো বা মেয়েটার কাছেও বাবা মাকে বলার মতো সদুত্তর ছিল না, কারণ সে তো বাচ্চা ছিল না, সে তো একজন কি বলবো, এমবিবিএস ডাক্তার, সে আরও তার ডিগ্রি বাড়াচ্ছিল। সে তো টিনেজার নয়, সে কিন্তু অ্যাডাল্ট, কারণ তার বিয়ের বয়স হয়েছিল, তার বিয়ের কথা চলছিল। কিন্তু তবু তার ভবিষ্যৎটা গড়ে উঠল না, কারণ কিছু মানুষের হিংসার জন্য, কিছু মানুষের আক্রমণের জন্য, কিছু মানুষের আক্রোশের জন্য। বুঝতে সে পেরেছিল হয়তো, কিন্তু বুঝতে পারেনি আজকের এই পরিণতিটা তার প্রাপ্য ছিল। সে হয়তো ভেবেছিল যেভাবে মনোমালিন্য হয়, মতবিরোধ হয়, কথা কাটাকাটি হয়, সেটুকুর মধ্যেই হয়তো আবদ্ধ থাকবে, এর থেকে বেশি আর কি করতে পারে। তারই তো সহপাঠী, তারা তো ডাক্তার রে ভাই, তারা কি আর এত নিচুতে নামতে পারে? তারা কি এত হীন মানসিকতা রাখতে পারে? প্রশ্নটা তো এখানেই ভাই।
কারণ শিক্ষা তো এখন পয়সার বিনিময়ে আসে। প্রকৃত তোমার যে এলিজিবিলিটি সেটা কিন্তু অনেকাংশেই এখন দেখা হচ্ছে না। হয়তো তার ডাক্তারি পড়ার মতো সেই মার্কসটাই ছিল না নিটে, দেখো গিয়ে সে বহাল তবিয়াতে ডাক্তারি পড়তে পারছে। কারণ আজকাল তো যে কোনো বেসরকারি জায়গায় বা সরকারি জায়গাতেও পাওয়ার থাকলে তুমি ঢুকতেই পারো, কারণ তোমার পাওয়ার আছে, পয়সা আছে, পয়সার বিনিময়ে শিক্ষা পাওয়া যায়। আর এই রকম যখন তোমার শিক্ষাক্ষেত্রে এতটাই দুর্নীতি চলছে, তাহলে সেই শিক্ষার দ্বারা যেসব ডাক্তারেরা ডিগ্রি নিয়ে বেরোবে বা ডিগ্রি নিয়ে ডাক্তারি করতে পারবে, তারা দুর্বৃত্ত ছাড়া আর কি তৈরি হবে? প্রকৃত ডাক্তার কি তারা হতে পারবে? আমরা কিন্তু বহু পুরনো কাল থেকে জানতাম যে ডাক্তারিতে চান্স পাওয়া কিন্তু খুব জটিল ব্যাপার, কারণ তোমাকে একটা এক্সাম ক্র্যাক করতে হয়, নিট। এবার সেই এক্সাম ক্র্যাক করার পর যে মার্কসটা আসে, সেটার দ্বারা তোমায় কাউন্সিলিংয়ে বসতে হয়। এইবার যদি তুমি স্থান পাও বিভিন্ন হসপিটালে কাউন্সিলিংয়ের মাধ্যমে, দেন ইউ ফাইনালাইজ ফর স্টাডি। এবার তুমি আস্তে আস্তে শিখবে, প্রতিটা এক্সাম পার হবে, দেন তুমি 5টা বছর পাশ করার পর, অমানসিক পরিশ্রম করার পর একটা ডিগ্রি পাবে, ঠিক আছে? কিন্তু এই যে তোমার ক্র্যাক করা, এই যে মার্কস আনা, এই যে কাউন্সিলিং, এর মধ্যিখানে এখন চলছে নানান রকম অসামাজিক কার্যকলাপ। অর্থাৎ তোমার হয়তো মার্কস নেই, তোমাকে টাকার বিনিময়ে বলছে তুমি পড়তে পারবে, ঢুকিয়ে দিচ্ছে তোমাকে। আর প্রাইভেট অনেক ইনস্টিটিউট রয়েছে যারা এইভাবে পড়ায়ও। ব্যাস, আর কি? পয়সার জোরে ডাক্তারি পড়ছি, পয়সার জোরে ডাক্তারি ডিগ্রি নিয়ে বেরিয়ে আসছি, তারপর আমি যেখানে ডাক্তারি করবো, অর্থাৎ ইন্টার্ন হয়ে ঢুকবো বা প্র্যাকটিস করবো বা জুনিয়র ডাক্তার হবো, যাই বলো না কেন, সেখানে গিয়ে তো আমি ডাক্তারি কম, লোকের পিছনে লাগবো বেশি ভাই। কারণ আমার ডাক্তারি করার যে প্রাথমিক স্টেজ, অর্থাৎ বেসিক সেন্স, সেটাই তো নেই। কারণ আমার হয়েছে পয়সার গরম, আমার হয়েছে ক্ষমতার অধিকার, আমার হয়েছে আমি হনু এটা দেখাবার। এইসবই কারণ ভাই। কারণ যারা প্রকৃত ডাক্তার হয় না বা হতো পুরোনো দিনে, আমাদের অনেক আগে, এখনকার সময়ে নয়, আমি 30 বছর আগের গল্প বলছি, তখন কিন্তু এত সহজে মানুষ ডাক্তারি পড়তেও পারতো না, বা ডাক্তারি পড়তে যারা পড়তো তারা এতটাও অসৎ চরিত্রের ছিলও না, ঠিক আছে? সে তো সব মানুষের মধ্যে কম বেশি থাকবে, কিন্তু এখন পরিমাণটা অনেক বেড়ে গেছে। তার জন্যই আজকের এই দিনটা আমাদের দেখতে হলো যে নিজেদের কলিগরাই নিজেদের পেছনে লাগছে। একটা অন্য লোক, অন্য জায়গার লোক এসে কিছু করা, আর ডাক্তাররাই ডাক্তারের পিছনে লাগা, এটা কিন্তু বিশাল বিশাল একটা আমাদের অশনি সংকেত দিচ্ছে সামনের ভবিষ্যতের কথা ভেবে। সত্যিই বলছি, আমি সত্যিই শঙ্কিত, এই মেয়েটার কথা ভেবে নয়, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে। কী ছেলে কী মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই এই ধরনের চক্রান্তের শিকার হতেই পারে। কাজেই প্রত্যেককে সৎ হওয়া বিশেষ প্রয়োজন, এবং আমি তো বলবো শিক্ষা ব্যবস্থাটাকে আরও কঠিন করা প্রয়োজন, যে কোনো এন্ট্রান্স এত সহজে যেন কেউ ক্র্যাক না করতে পারে, এবং ক্র্যাক করলেও সঠিক পদ্ধতিতে যেন অ্যাডমিশনটা হয়, এইটা দেখার। এবং তারপরেও এক্সামগুলো যেন সঠিকভাবে হয়। মানে আমি বলতে চাইছি যে বিভিন্ন ইয়ারের পরীক্ষাগুলোও যেন ঠিকঠাকভাবে নেওয়া হয়, এবং যখন একজন ডাক্তার হয়ে বেরোবে তার যেন প্রকৃত জ্ঞানটা থাকে, অর্থাৎ প্রকৃত শিক্ষা। যে প্রকৃত ডাক্তার হবে না, তার মনে হিংসা টিংসা থাকবে না রে ভাই, কারোর পেছনে সে লাগতেই ভালোবাসবে না, কারণ তার মন তো সেবার জন্য তৈরি হবে। সে ভাববে কোন মানুষের আমি ভালো করব, কোনো মানুষের রোগ নিরাময় করব, এটাকে ভাববো। নাকি ভাববো কি আমার থেকে বেশি জানছে, কি আমার থেকে কম জানছে, তার পেছনে লাগি, তার পেছনে কাটি করি, এটা কিন্তু করবো না। যাই হোক, বেটার ডিজার্ভ আমরা করার আশা রাখি, এবং সঠিক বিচারের আশাও রাখবো আমাদের সরকারের উপর। জানি না কত দূর কি বিচার পাবো, কারণ আমরা যেরকমভাবে বলি না আইনের, মানে যেমনভাবে আমরা বলি না আইনের চোখ বাঁধা, সেরকমভাবেই যেন ন্যায়ের চোখটা বাঁধা না হয়। উঁচু নিচু ওটা না দেখে, যে সঠিক পয়সাওয়ালা গরিব মধ্যবিত্ত এসব বিচার না করে, পাওয়ার এইসব না দেখে, আসল দুর্বৃত্তর যেন সঠিক শাস্তি হয়, তাকে যেন ধরা যায়, এবং এমন একটা উদাহরণস্বরূপ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, যাতে এই রকম ঘটনা ভবিষ্যতে ঘটানোর আগে যেন প্রত্যেকটা মানুষের মন প্রাণ সমস্ত জায়গা কেঁপে ওঠে, যে এই কাজটা করবো তাহলে তো আমার এই হবে। দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি রেখে আমার এই বক্তব্যের এখানেই ইতি করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও রেড করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।